আইপ্যার এভরিথিং এর 9 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম ডেরিদাসের কিং নরকে একটা মনস্টার ভেবে সেইখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নরের মুখ থেকে রক্ত বেরোতে লাগে। নরকে এই অবস্থায় দেখে বেঁচে থাকা বাকি সোলজাররা নরকে মারার জন্য এগিয়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই নিচে যে সমস্ত সোলজার গুলো ছিল তাদের উপরে তীরের বৃষ্টি হতে লেগেছে। এটা দেখে নর ভাবছে এই অ্যাটাকটা হচ্ছে তো আমার আর্চার মাস্টারের। তখনই বেঁচে থাকা সোলজাররা যখন নরের উপরে হামলা করতেই যাচ্ছিল তখন হঠাৎ করে তারা উড়ে যায়। তারপরে আমরা বুঝতে পারি এই কাজটা আসলে হচ্ছে গিলবার্টের। গিলবার্টকে দেখে নর বলে উঠলো, গিলবার্ট তুমি কি এখানে আমাকে সাহায্য করতে এসেছো? তখনই গিলবার্ট পেছনে ঘুরে দেখে যে সেখানে শর্ট মাস্টারও চলে এসেছে। শর্ট মাস্টারকে দেখে গিলবার্ট বলে উঠলো, আপনাকে এখানে দেখে অনেক ভালো লাগছে মাস্টার। কিন্তু শর্ট মাস্টার নরকে চিনতে পারছিল না। তখনই শর্ট মাস্টার নরকে বলে উঠলো, আমি জানি না যে তুমি কে, আর আমাদের এত বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। আর এখন বাকিটা আমরা সামলে নিতে পারবো। তখনই আমরা দেখতে পাই গিলবার্ট এবং শর্ট মাস্টার নিচে চলে যায় সৈনিকদেরকে মারার জন্য। নিচে যাওয়ার পর শর্ট মাস্টার তার একটা হামলাতে অনেকগুলো সৈনিককে জানে মেরে দেয়। শর্ট মাস্টারের এই অ্যাটাকটা দেখে নর ভাবছে আমি ছোটবেলা থেকে এমন একজন শর্টম্যান হওয়ার জন্য অনেক স্বপ্ন দেখতাম। তখনই আমরা লড়াইয়ের ময়দানের অপর প্রান্তে দেখতে পাই হিলিং মাস্টার এবং ম্যাজিশিয়ান ওকানো সেখানে পৌঁছে গেছে। তখনই সেখানে হিলিং মাস্টার বলে উঠলো, আমি ওদেরকে বলেছিলাম বেশি সৈনিকদেরকে তারা যেন জানে না মারে। এই কথা শুনে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, এত বড় একটা আর্মির দল দেখে আমার মনে হয় না যে তোমার ডিমান্ডটা ওরা রাখবে। এই কথা শুনে হিলিং মাস্টার বলে উঠলো, বেঁচে থাকা সৈনিকদের কাছ থেকে ইনফরমেশন নেওয়াটা অনেক সহজ, কেননা আমি তাদের শরীরের হাড়গুলোকে ভেঙে আবারও জোড়া লাগিয়ে দিতে পারবো আমার হিলিং ম্যাজিক দিয়ে। এই কথা শুনে ম্যাজিশিয়ান ওখানে একটু অসন্তুষ্ট হয়ে যায়। তখনই হিলিং মাস্টার বলে উঠলো, আমি তো শুধু মজা করছিলাম। এইসব শুনে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, তোমার মুখ থেকে এইসব কথাগুলো মজার মতো কোনো ভাবেই লাগছে না। যাই হোক, এখন সময় এসে গেছে আমাদেরও লড়াইয়ের ময়দানে প্রবেশ করার। তখনই ম্যাজিশিয়ান ওকান তার সামান ম্যাজিকের সাহায্যে অনেকগুলো সোলজারকে সেইখানে সামান করে। তারপরে তারা সকলে মিলে আর্থ ওয়াইন্ড ম্যাজিক দিয়ে সেখানকার সমস্ত সৈনিকদেরকে মাটির সঙ্গে বেঁধে দেয়। তখনই সেখানে ওয়েট মাস্টারও তার দলবল নিয়ে লড়াইয়ের ময়দানে ঢুকে যায়। তারপরে আমরা দেখতে পাই ম্যাজিশিয়ান ওকান স্টোন প্লেজেন্ট ম্যাজিক দিয়ে অনেকগুলো সৈনিককে তার পাথরের তৈরি জালে আটকে দেয়। নর তখন এদের সবাইকে দেখে ভাবছে এরা তো সবাই আমার সেন্সে, যারা আমাকে ছোটবেলায় ট্রেনিং স্কুলে ট্রেনিং দিয়েছিলেন। আর এটা আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা সবাই একসাথে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তার ঠিক কিছুক্ষণ পরে লিন এসে নরকে হিল করে দেয়। নরকে হিল করার জন্য নর লিনকে ধন্যবাদ জানায় এবং বলে আমি এখন আগের থেকে অনেক বেটার ফিল করছি। নরের এই কথা শুনে লিন বলে উঠলো, আপনি কি সত্যি ঠিক আছেন সেন্সে? আর আপনার কি এটা মনে হচ্ছে না যে আপনাকে আরো কিছুক্ষণ রেস্ট করা উচিত? এই কথা শুনে নর বলে উঠলো, তার আর কোনো প্রয়োজন নেই, আমি আগেই অনেক আরাম করে নিয়েছি। তারপরে নর ভাবছে এটা নিশ্চিত যে আমি এখন সুস্থ হয়ে গেছি, কিন্তু এই সময় আমাকে অনেক বেশি খিদা লেগেছে। তখনই সেখানে শর্ট মাস্টার ম্যাজিশিয়ান ওকানকে বলে উঠলো, এদের কমান্ডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করার পর আমি জানতে পারলাম ওদের সমস্ত সৈনিকরা হেরে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ডেরিদাসের কিং এইখান থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, ওই বুড়ো রাজার এতই সাহস ছিল যে সে এই লড়াইয়ের ময়দানে এসেছিল? তখন শর্ট মাস্টার বলে উঠলো, আমার মনে হয় ওর পুরো কনফিডেন্স ছিল যে সে এই যুদ্ধটা জিতে নেবে, এই কারণেই আমার মনে হয় সে এই লড়াইয়ের ময়দানে এসেছিল। নর এদের কথা শুনে বলে উঠলো, আপনারা কি সে বুড়ো লোকটার সম্বন্ধে কথা বলছেন? ওই বুড়ো লোকটা একটা ঘোড়ার মধ্যে চড়েছিল এবং তার পুরো বডিতে এবং ঘোড়ারও বডিতে সোনার কবচ ছিল। নরের এই কথা শুনে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, আমার মনে হয় ডেরিদাসের কিং ওরি হেকলাম মেটাল দিয়ে বানানো কবচ পরেছিল, আর এটা দিয়ে বানানো কবচগুলো অনেক হাই কোয়ালিটির হয়। তাই আমার মনে হচ্ছে সেই কবচটার জন্য ডেরিদাসের কিং এখান থেকে অনেক দ্রুত পালাতে পেরেছে। এইসব শুনে শর্ট মাস্টার বলে উঠলো, ডেরিদাসের কিং যদি একবার বর্ডার পার করে দেয় তাহলে আমরা আর ওকে ধরতে পারবো না। তখন ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, এখন যদি আমরা ওর পেছনে যাই তাহলে হয়তো আমরা ওকে ধরতে পারবো না, কিন্তু আমাদের কাছে এরকম যদি কোনো রাস্তা থাকতো যার সাহায্যে আমরা সেখানে উড়ে যেতে পারতাম তাহলে আমি পুরো নিশ্চিত যে আমরা তাকে ধরে নিতে পারবো। ওকানের এই কথা শুনে নর বলে উঠলো, আমার মনে হয় আমরা এমনটা করতে পারবো। ওকেন বলে উঠলো, তুমি বলতে কি চাও? যার উত্তরে নর বলে উঠলো, ও যদি বেঁচে থাকে তাহলে আমরা এমনটা করতে পারবো। তারপরে এরা সকলে ড্রাগন অফ ক্যালিমিটির কাছে পৌঁছায়, যেখানে লেজার বিমের হামলার পরে ড্রাগনটা এসে পড়েছিল। ম্যাজিশিয়ান ওকান ড্রাগনটিকে দেখে বলে উঠলো, আমি আমার এত বছরের জীবনে প্রথমবার এই লেজেন্ডারি ড্রাগনকে দেখলাম। তারপরে হিলিং মাস্টারও বলে উঠলো, আমার ওই ড্রাগনটাকে দেখে আপনার মতে অনুভূতি জাগছে, আর এটা আমার জীবনে প্রথমবার হতে চলেছে যে আমি এইরকম একটা লেজেন্ডারি ড্রাগনকে হিল করতে যাচ্ছি। তারপরে হিলিং মাস্টার ড্রাগন অফ ক্যালিমিটিকে হিল করতে করতে নরকে বলে উঠলো, নর তুমি অনেক বড় হয়ে গেছো, আমি তো তোমাকে প্রথম দেখায় চিনতেই পারিনি। ক্ল্যারিকের এই কথা শুনে ওকেন বলে উঠলো, আরে আমিও তো এটা কল্পনাই করতে পারিনি যে তুমি হচ্ছ নর, তুমি আগের থেকে এখন অনেক বড় হয়ে গেছো। কিন্তু নর তুমি আমাকে একটা কথা বলো, এই ড্রাগনের পিঠে চড়ে যাওয়ার প্ল্যানটা আদৌ কি কাজ করবে? ম্যাজিশিয়ান
ম্যাজিশিয়ান ওকানের এই কথা শুনে নর বলে উঠলো, চিন্তা করার কোনো বিষয় নেই, কেননা আমাদের সঙ্গে রোলো আছে। রোলোকে দেখে ম্যাজিশিয়ান ওকান বলে উঠলো, আচ্ছা রোলো, তোমার স্কিলের উপরে তোমার বিশ্বাস আছে তো? যার উত্তরে রোলো বলে উঠলো, একদম না, এই ড্রাগনটা আমার কল্পনার থেকেও অনেক বড়, তাই আমার নিজের প্রতি আমার কোনো বিশ্বাসই হচ্ছে না। এই কথা শুনে ম্যাজিশিয়ান ওকানের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তারপরেই আমরা দেখতে পাই ড্রাগনের জ্ঞান ফিরে এসেছে, যেটা দেখে ওকান বলে উঠলো, এই ড্রাগনটা আমাদের উপরে হামলা করে দেবে না তো? যার উত্তরে নর বলে উঠলো, এমনটা কিছুই হবে না। তারপরে নর রোলোকে বলে উঠলো, রোলো, এখন তোমাকেই এটা করতে হবে। তারপরে রোলো এই ড্রাগনের মনটাকে পড়তে লাগে, আর এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রোলো ড্রাগনটিকে বলে দেয়, যেটা শুনে ড্রাগনটা অনেক রেগে যায়। যেটা দেখে নর বলে উঠলো, আমার মনে হচ্ছে ড্রাগন অফ ক্যালামিটি এখন অনেক রেগে আছে। নরের এই কথা শুনে রোলো বলে উঠলো, তুমিও কি এর কথা বুঝতে পারছো? তখন নর বলে উঠলো, কথা তো বুঝতে পারছি না, কিন্তু এখন একে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে এখন অনেক রেগে আছে। তখনই রোলো বলে উঠলো, ও এখন বদলা নেওয়ার জন্য পারমিশন চাইছে। রোলোর এই কথা শুনে ম্যাজিশিয়ান ওকান অনেক অবাক হয়ে যায়, এবং ম্যাজিশিয়ান ওকান ভাবছে রোলো মনে হয় ড্রাগনটাকে কন্ট্রোল করে নিয়েছে, কিন্তু আসলে এখন ড্রাগন অফ ক্যালামিটি তার মাস্টার মানে নরের কাছ থেকে অর্ডার চাইছে। তখনই ড্রাগনটি জোরে একবার গর্জন করে উঠলো। এইসব দেখে রোলো বলে উঠলো, ড্রাগনটা এখন বলছে যে সে এখন বদলা নিতে চায়। রোলোর মুখ থেকে এই কথা শুনে নর বলে উঠলো, তুমি যদি এমনটাই চাও তাহলে এমনটাই হবে। নর তখন সবাইকে ড্রাগনের পিঠে উঠতে বলে। তখনই আমরা দেখতে পাই লিন এবং ইনিস সবার প্রথমে এগিয়ে যায়। এটা দেখে নর অবাক হয়ে বলে উঠলো, তোমরাও কি আমাদের সঙ্গে যাবে? যার উত্তরে লিন বলে উঠলো, আমাদের মধ্যে একমাত্র রোলো এই ড্রাগনটার সঙ্গে কথা বলতে পারবে, এই কারণে আমি এবং ইনিস সেইখানে গিয়ে রোলোকে প্রোটেক্ট করব। তারপরে লিন নরকে এও বলে যে আপনি তো আমাদের সঙ্গে যাবেন সেন্সে। এই কথা শুনে নর ভাবছে, আমি সেখানে যেতে তো চাই, কিন্তু উঁচু জায়গাতে আমাকে অনেক ভয় লাগে, কিন্তু আমি এসব শুরু করেছি, এমনকি রোলোকেও এর একটা ভাগ বানিয়েছি, তাই আমি এখন আর পেছনে হটতে পারবো না। তখনই নর উদাস ভরা চেহারা নিয়ে বলে উঠলো, ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে যাব। নরের এই কথা শুনে লিনবাগ বলে উঠলো, আপনাকে অনেক ধন্যবাদ সেন্সে, যে আপনি আমাদের সঙ্গে যাবেন, আর আপনি আমাদের সঙ্গে থাকলে আমার এমনটা মনে হয় যে আমার সঙ্গে পুরো 1000টা লোকের শক্তি জুড়ে আছে। তখনই সেখানে আরো দুটো মাস্টার তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়। তখনই সেখানে থিপ মাস্টারকে দেখে নর ভাবছে, ছোটবেলায় থিপ মাস্টার আমাকেও ট্রেনিং দিয়েছিলেন। তখনই সেখানে থিপ মাস্টার বলে উঠলো, আমিও তোমাদের সঙ্গে যাব, কেননা তোমরা যদি এত বড় একটা ড্রাগনের পিঠে চড়ে যাও তো তোমাদের সকলকে লুকানোর জন্য একটা স্কিলের প্রয়োজন হবে, আর আমার মনে হয় আমি এই কাজটা অনেক ভালোভাবে করতে পারবো। তারা যখন এরকমই কথাবার্তা বলছিল তখনই সেখানে কিং ক্লেজ এবং লর্ড রেন চলে আসে। সেখানে এসে লর্ড রেন বলে উঠলো, আমিও তোমাদের সঙ্গে যাব, কেননা তোমাদেরকে কমান্ড দেওয়ার জন্য একজন ন্যাভিগেটরের প্রয়োজন হবে। লর্ড রেনকে দেখে ইনিস মাথা নত করে বলে উঠলো, আমাকে ক্ষমা করে দিন লর্ড রেন, আমি মিথিরার মধ্যে না গিয়ে আবারও এখানে ফিরে এসেছি, তাই আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে স্বীকার করব। ইনিসের এই কথা শুনে লর্ড রেন বলে উঠলো, এটা আমারই ভুল ছিল তোমাদেরকে মিথিরার মধ্যে পাঠানো, আর এখন তোমাদেরকে সুরক্ষিত দেখে আমি অনেক আনন্দিত আছি। তারপরেই আমরা দেখতে পাই তারা সকলে ড্রাগনের পিঠে উঠে গেছে। তখনই কিং ক্লেজ লর্ড রেনকে বলে উঠলো, শোনো রেন, ওখানে যে রকমই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তুমি তার ইনচার্জ থাকবে, আর মিস্টার নর আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি আপনার কাছ থেকে বারবার সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আরেকবারের মতো আপনি এদের দেখাশোনা করবেন। নর তখন বলে উঠলো, এদেরকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এদের সবাইকে আবারও সুরক্ষিত এখানে নিয়ে আসবো। তারপরে রোলো ড্রাগনের মন কন্ট্রোল করে তাকে সামনের দিকে যেতে বলে। তখনই আমরা দেখতে পাই ড্রাগনটা উড়ে ম্যাজিক অফ দ্য এম্পায়ারের দিকে রওনা দিয়ে দেয় ডেরিদাসের কিং কে ধরার জন্য। তখনই নিচে দাঁড়িয়ে ওয়েট মাস্টার বলে উঠলো, শর্ট মাস্টার তোমার কি মনে হয় না এত লম্বা সময়ের পরে নরকে দেখে তাকে কিছু বলা উচিত ছিল? ওয়েট মাস্টারের কথা শুনে শর্ট মাস্টার বলে উঠলো, সত্যি তো হচ্ছে এটা নরের লাইফে আমাদের কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ, এক সময় আমরা ভেবেছিলাম নরকে আমাদের সঙ্গে নিয়ে তাকে আমরা অনেক কিছু নিজের মতো করে শেখাবো, কিন্তু অবশেষে সে নিজেকে একাই এত হার্ড ট্রেনিং করে এখন অনেক বেশি সক্ষম হয়ে গেছে। এইসব শুনে ওয়েট মাস্টার বলে উঠলো, এটা বাস্তবই একটা ব্যাপার, আমার মনে হয় নর এখানে ডাইরেক্ট কোনো গল্প থেকে বেরিয়ে আসার হিরোর মতো এন্ট্রি নিয়েছে। সোয়ার্ড মাস্টার তখন ভাবছে, যখন সে লড়াইয়ের ময়দানের দিকে আসছিল তখন উনি দূর থেকে নরের শক্তিটা দেখছিল। তারপরে শর্ট মাস্টার বলে উঠলো, আমাকে নিজে দেখে লজ্জা করা উচিত, কেননা আমি ভাবতাম আমি সব বিষয়ে পারফেক্ট হয়ে গেছি, কিন্তু নরের পাওয়ারকে দেখার পরে আমার মনে হচ্ছে এখন থেকে আমাকে আরো অনেক বেশি ট্রেনিং করা উচিত। তখন সেখানে ওয়েট মাস্টার বলে উঠলো, তুমি বলছো যে তোমাকে নিজের প্রতি ঘৃণা লাগছে, কিন্তু তোমাকে দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি অনেক আনন্দিত আছো। তখন শর্ট মাস্টার বলে উঠলো, যে কাজটা নর একাই করে দেখিয়েছে বলতে পারো সেটার জন্য আমি অনেক আনন্দিত আছি। আর এখন এইদিকে আমরা দেখতে পাই ওরা সবাই ড্রাগনের পিঠে চড়ে ডেরিদাসের কিং কে খুঁজছে, কিন্তু ওকে তারা কেউ দেখতে পাচ্ছিল না। তারপরে লর্ড রেন বলে উঠলো, আমরা যতটা ভেবেছিলাম ডেরিদাসের কিং তার থেকেও অনেক বেশি চঞ্চল, আর যদি সে এখন তার রাজ্যের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। তখন
তখনই সেখানে থিপ মাস্টার বলে উঠলো, সামনের ওই স্টিল ব্রিজের পর থেকে ওদের এম্পায়ার শুরু হয়। আর আমি জানি যে আমরা অনেক কাছে চলে এসেছি, কিন্তু আমি এখানে একটাই কথা বলবো যে আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত, কিন্তু এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে লর্ড রেন। তখনই সেখানে লিনবার্গ বলে উঠলো, ওইখানে দেখো কে যেন অনেক স্পিডে আগের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে দেখে মাস্টার বলে উঠলো, ওটা নিশ্চয় ডেরিদাসের কিংই হবে, আর ও এখন কিছুক্ষণের মধ্যেই তার রাজ্যের ভেতরে ঢুকে যাবে। আর যদি আমরা এর পেছনে যেতে যেতে ওর রাজ্যের মধ্যে ঢুকে যাই, তাহলে আমার এটা মনে হয় না যে আমরা সেখান থেকে সুরক্ষিত বেরিয়ে আসতে পারবো। এই কথা শুনে লর্ড রেন বলে উঠলো, তুমি এটা ঠিকই বলছো, কিন্তু আমরা এখন ডেরিদাসের কিং কে এরকম ভাবে ছেড়ে তো ফিরে যেতে পারি না, কেননা ওদের কাছে এখন অনেক পাওয়ারফুল হাতিয়ার আছে যেগুলো নিয়ে সে আবারও আমাদের উপরে হামলা করতে পারে। আর এই কারণে আমরা তাকে না নিয়ে এইখান থেকে ফিরে যাব না। তখনই ইনিস লর্ড রেন এবং লেডি লিনকে বলে উঠলো, আমি কি সামনের ওই দুটো কাসেলকে ডিস্ট্রয় করতে পারি, কেননা আমরা এই পথ দিয়ে ফিরে আসবো। এই কারণে আমাকে অনুমতি দিন, আমি ওদের ডিফেন্সকে এক্ষুনি ভেঙে দিতে চাই, যাতে বেরিয়ে আসার সময় আমাদের উপরে কোনো হামলায় তারা করতে না পারে। আর এমনটা করতে লর্ড রেন ও ইনিসকে অনুমতি দিয়ে দেয়। ইনিস তখন তার ডিভাইন শট দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুদের ডিফেন্সকে ভেঙে দেয়। এইসব দেখে লর্ড রেন বলে উঠলো, ইনিস তুমি অনেক ভালো কাজ করেছো। আর লেডি লিন, আমরা এখন যেটা সিদ্ধান্ত নেব সেটাই এর যুদ্ধে সঠিক দিক ঠিক করবে, কেননা আমরা কিং ডেরিদাসকে না নিয়ে এইখান থেকে ফিরে যাব না। তাই তুমি কি আমার সিদ্ধান্তে রাজি আছো? লিন তখন ভাবছে, এখানে আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত আছেন এতে কোনো সন্দেহ নেই যে তারা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। এই কারণে আমার মনে হয় যে চিন্তা করার কোনো বিষয় নেই। আর সব থেকে বড় বিষয়, আমাদের সঙ্গে নর্থ সেন্সে আছে, আর আমি কখনোই নর্থ সেন্সের শক্তি সম্বন্ধে কোনো অনুমানই করতে পারিনি। আর নর্থ সেন্সেকে এরকম দেখে আমার বিশ্বাস হচ্ছে যে উনি এখন শান্তিতে বসে আমাদের কথা শুনছে। তাই এখন আমরা তাদেরকে বুঝে দিতে চাই যে তারা ভুল লোকেদের সঙ্গে শত্রুতা নিয়েছে। তো গাইস, এর সাথে আইপারি এভরিথিং এর 10 নম্বর এপিসোডটা এখানে শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে এপিসোডে, ততক্ষণের জন্য বাই।